আমার সঙ্গে অনুভাদি মানে অনুভা গুপ্তর খুবই ঘনিষ্ঠ এবং মধুর সম্পর্ক ছিল। আমরা দুজনে কিন্তু খুবই দুষ্টু ছিলাম। শুটিং চলাকালীন উত্তম কুমারকে কিভাবে বিরক্ত করা যায় আমরা সেই ফন্দি আঁটতাম। সেই সব কথা মনে পড়লে এখনো আমার হাসি পায়। উত্তম কুমারের ঘরে কাউকে ঢুকতে দেখলে সঙ্গে সঙ্গে সেটের একজন কর্মচারীকে ডেকে বলতাম, আপনি ভেতরে গিয়ে বলুন উতু খাওয়া হয়েছে, বলে চলে আসবেন। শুধু এই একটা কথা বললেই হবে। এরকমভাবে উত্তমবাবুর ঘরে একের পর এক লোককে শিখিয়ে পড়িয়ে ঢুকে দিতাম তাকে উত্ত্যক্ত করবার জন্য। এছাড়াও আমরা নানান রকম বদমাইশি করেছি। যেমন যখন শট নেওয়া হচ্ছে এবং উত্তমবাবু অভিনয় করছেন, আমরা ঠিক তার পাশেই বিভিন্ন উদ্ভট মুখভঙ্গি করে কথা বলতাম। ফলে উত্তমবাবুর চোখ আমাদের দিকে চলে যেত আর বারবার রিটেক করতে হতো। একবার পরপর 7 বার এরকম হওয়ার পর তিনি হাঁক দিয়েছিলেন, খোকাদা, মাধু আর অনুভাকে বের করে দিন তো সেট থেকে। আমাদের তখন সেট থেকে বের করে দেয়া হলো। আমরা একসঙ্গে থাকলে সব সময় এরকম নানান মজা করেছি। সেই সব দিনগুলো খুব আনন্দে কেটেছিল। আউটডোরে শুটিং থাকলে খাবার দাবার নিয়ে আমার কোনো চিন্তাই থাকতো না। জানতাম ওসবের ব্যবস্থা অনুভাদি ঠিক করে নেবে। যেমন একবার অনুভাদি খাবারের কৌটো নিয়ে এসে আমায় বলল, একটা রান্না করেছি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। আমি ভেবেছিলাম বুঝি জঘন্য হবে খেতে, কিন্তু বলেছেন যখন তখন খেতে তো হবেই। তবে খেয়ে দেখলাম খুবই ভালো স্বাদ। ছদ্মবেশী ছবির শুটিংয়ে এলাহাবাদে যখন আমরা আউটডোরে গিয়েছিলাম, সেখানে আমি আর অনুভাদি একই রুমে ছিলাম। আমাদের ঘরের পাশের একদিকে আর একটা রুমে ছিলেন উত্তমবাবু আর সুপ্রিয়া দেবী। সুপ্রিয়া দেবী তখন উত্তমবাবু আউটডোরে গেলে সঙ্গে যেতেন। আমাদের ঘরের অন্য পাশের রুমে ছিলেন অভিনেতা বিকাশ রায়। আমরা ছাদে গিয়ে নয়নতারা ফুল তুলে হোটেলে স্কাইলাইট দিয়ে উত্তমবাবুর ঘরে ফেলতাম আর বলতাম, সুপ্রিয়া, তোমার প্রতিসেবায় তুষ্ট হয়ে দেবতা তোমায় পুষ্পদান করলেন। আমাদের কাণ্ড কারখানায় অতিষ্ঠ হয়ে উত্তমবাবু সবসময় আমাদের সাবধান করে দিয়ে বলতেন, এই দুটোকে একদম এক জায়গায় রাখবেন না। তবে ওখানকার স্থানীয় বাসিন্দারা যখন উত্তমবাবুর সঙ্গে বারবার দেখা করার জেদ ধরে ওনাকে বিরক্ত করতেন, আমরাই কিন্তু সেই পরিস্থিতি সামাল দিয়েছিলাম। আমরা শটান তাদের সামনে গিয়ে বলেছিলাম, কি করতে এসেছেন আপনারা? তারা উত্তমবাবুকে একবার দেখতে চায় বলেছিলাম, না সেটা তো সম্ভব নয়। অনুভাদের দিকে ফিরে বলেছিলাম, কি সম্ভব? অনুভাদি উত্তর দিয়েছিল, না, কি করে সম্ভব? উনি তো বোধহয় স্নান করছেন। শুনে লোকগুলো বলে, এই সন্ধেবেলায় উনি স্নান করছেন? অনুভাদি বলে, হ্যাঁ, এবার স্নান করার পর উনি ধ্যান করবেন, উনি তারপর পুজো করবেন। ওনারা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, উনি পুজো করেন? অনুভাদি উত্তরে বলেছিল, হ্যাঁ, পুজো তো করতে হয়। এই যে এত অসামান্য উনি অভিনয় করেন, সেটা কি এমনি এমনি হয় নাকি? পুজো করেই হয়। তাই এখন আপনাদের সঙ্গে উনি দেখা করতে পারবেন না। এখন আপনারা আসতে পারেন। নমস্কার। আপনারা যে এসেছেন সেই জন্য থ্যাংক ইউ। বলো মাধু, থ্যাংক ইউ। আমিও তাই বললাম। আমরা ছিলাম এমনই সপ্রতিভ আর বদমাশ, কিন্তু এই বদমাইশি অনেক ক্ষেত্রে অন্যের উপকারেও আসতো। আমরা দুজনে ঠিক এতটাই অন্তরঙ্গ ছিলাম। তবে ওনার ব্যাপারে কথা বলতে শুরু করলেই ওনার জীবনের কিছু গোপনীয় কথা, যেগুলো উনি নিজে আমায় জানিয়েছিলেন, সেগুলো মনে পড়ে যায়। যেমন ওনার সাথে ফুটবলার অনিল দের বিয়ের কথা। অনুভাদের মা ছিলেন অনিল দের ফ্যান। অনুভাদের বাবা রেলওয়েতে কাজ করতেন, যে কারণে তাকে মাঝে মাঝেই বাইরে যেতে হতো। একবার সেরকমই একটা সফর সেরে ফিরে এসে অনিল দেকে বাড়িতে দেখে তিনি জিজ্ঞেস করেন, এই লোকটা বারবার কেন আসে? অনুভাদের মা বলেছিলেন, ও অনুভার ফ্যান, ওর কাছে চান্স দেবার জন্য আসে। এভাবে প্রশ্রয় দেওয়াটাই কিন্তু শেষ পর্যন্ত অনুভাদির জীবনে বিপদ ডেকে এনেছিল। অনুভাদিকে তিনি বিভিন্ন সময় মদের ঠেকে নিয়ে যেতেন, যেখানে সকলেই মদ্যপান করতে থাকতো।
আর অনুভাদিকেও তিনি বাধ্য করতেন ড্রিঙ্ক করতে। এইভাবেই একসময় তিনি অনুভাদিকে জোর করে সিনেমায় নামালেন। অনুভাদি নিজের সিনেমায় নামার প্রতি কোনো ঝোঁক ছিল না, কিন্তু একরকম বাধ্য হয়েই সিনেমা করতে শুরু করেন অনুভাদি। নাম ডাকও হয়। সাফল্য পাওয়ার পর অনুভাদিকে আর অনিলবাবুর জোর খাটানো মেনে নিতে হয়নি, বরং নিজের চলার পথ তিনি নিজেই গড়ে নিয়েছিলেন। অনুভাদির সঙ্গে অনিলদের কোনো লিখিত বিবাহ হয়নি, সামাজিক বিয়েও হয়নি। বলা যায় ওরা লিভ ইন করতেন। সেই ভদ্রলোক ভালো ছিলেন না। পরে অনুভাদির সত্যিকারের ভালোবাসা হয়েছিল রবি ঘোষের সঙ্গে। সেই সময় অনুভাদির বিয়ে করার খুব একটা ইচ্ছে ছিল না। আমার মনে আছে তিনি আমায় বলেছিলেন, আমরা বন্ধুর মতোই থাকবো সারা জীবন। তখন অনুভাদিকে আমি বললাম, দেখো অনুভাদি, আমাদের সমাজ অত ওপরে ওঠেনি যে লিভ টুগেদার মেনে নেবে। দ্বিতীয়বার এই ভুলটা তুমি করো না। রবিবাবুকে পছন্দ হলে ওকে বিয়ে করো। আমি জোর করাতে ওরা বিয়ে করলেন, কিন্তু আমার বাড়ি এসে হাজির হলেন অনুভাদির প্রথম স্বামী অনিল দে। তিনি এসে আমায় বলছেন, আমার বউকে ফিরিয়ে দিন। আমি অনিলবাবুকে বললাম, অনিলবাবু, একটা মানুষের দেহ নিয়ে কি করবেন যদি আসল মনটাই চলে যায়? আর অনিলবাবুর অনেক অসুন্দর ঘটনা আছে, অনেক অন্যায় অত্যাচার উনি অনুভাদির ওপর করেছেন। পরেও অনুভাদি আর রবিবাবুর সংসারে ঝামেলা করেছেন। পরে অনুভাদি পার্শ্ব চরিত্র করতেন। নায়িকা নেই, আর টাকাও কমে গেছে, সবটা ছেড়ে বেরিয়ে এসেছেন। রবিবাবুর কেরিয়ারের সেই সময় প্রথম দিক। রবিবাবুদের কালীঘাটে পৈতৃক বাড়িতে যৌথ পরিবারে থাকতেন অনুভাদি। পরিবারের সদস্যরা অভিনেত্রী বলে অনুভাদির সঙ্গে ভালো ব্যবহার করতেন না। দেখতাম স্টুডিওতে এসে অনুভাদি ব্রেকফাস্ট করতেন। আমি বললে বলতেন, না রে, সময় পাইনি খাবার। চাপা দিয়ে চলতেন সব। ওনার মনে অনেক কষ্ট ও যন্ত্রণা জমেছিল, কিন্তু কাউকে মুখ ফুটে কিছু বলতে পারেননি। মারা যাবার কিছুদিন আগে উনি আমায় অনেকবার ফোন করেন এবং প্রত্যেকবারই বলতেন, তোর সাথে আমার কথা আছে, যখন নির্মল থাকবে না সেই দিন জানাবে আমাকে। কিন্তু সেই সময়ই নির্মল পরপর বেশ কিছুদিন একটা শুটিংয়ের কাজে বাড়িতেই ছিল, তাই আমিও ওনার সাথে আলাদা করে কথা বলতে পারিনি, আর ওনার সমস্যার কথাও জানতে পারিনি। ওনার মৃত্যুর খবরে আমি, নীলিমাদি এবং মঞ্জুদি হতবাক হয়ে গিয়েছিলাম। ওনার শরীর যে অতটা খারাপ ছিল সে কথা আমরা জানতামই না। ওনার চলে যাওয়ার পরেও রবি ঘোষের সাথে আমার দেখা হয়েছে। আমরা একসাথে অনেক ছবিতে কাজও করেছি, কিন্তু আমাদের মধ্যে কোনোদিনই অনুভাদিকে নিয়ে কথা হয়নি। আজ ফিরে তাকালে অনুভব করি যে অনুভাদি কতটা মনের জোর এবং সৌজন্যবোধের অধিকারী ছিলেন। আমার কাছে তিনি আজও সেই মানুষটা যিনি জীবনে দেয়া সব আঘাত হজম করার ক্ষমতা রাখতেন, কিন্তু শত কষ্ট পেলেও কোনোদিন অভিযোগ করতেন না। 1972 সালের 14 জানুয়ারি রাতে অশান্তির কারণে মূলত অনুভা গুপ্ত অসুস্থ হয়ে পড়েন। রবি ঘোষের কালীঘাটের বাড়ি থেকে অনুভা গুপ্তকে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমে। নার্সিংহোমে অনুভা গুপ্তকে মৃত বলে ঘোষণা করা হয়। রিপোর্টে কি ছিল তা কেউ জানতেও পারেনি। বাংলা ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষজন সেই সময় মুখ খোলেননি। তবু অনুভা গুপ্তর মৃত্যু কিন্তু স্বাভাবিক ছিল না বলেই বিশ্বাস করেন অনেকে। অভিনেত্রী অনুভা গুপ্ত মারা যাওয়ার পর বহু বছর অভিনেতা রবি ঘোষ বিপত্নিক ছিলেন। 1972 সালে অনুভা গুপ্তর অকাল প্রয়াণের এক দশক পর 1982 সালে অভিনেতা রবি ঘোষ বিয়ে করেন বৈশাখী দেবীকে। তখন তিনি মহিম হালদার স্ট্রিটের বাড়ি ছেড়ে চলে এসেছেন গল্ফ গ্রিনের ফ্ল্যাটে। 4 ফেব্রুয়ারি 1997 সালে অভিনেতা রবি ঘোষের জীবনাবসান হয়। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।